হায় 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 হায়, ছেলেটার এভাবে অকালে প্রাণটা গেল। এ, এ, এই যা হবার তা তো হয়েই গেছে, এখন তো দেহটা সৎকার করতে হবে। কিন্তু ওকে দাহ করতে গেলে তো এখন অনেক হ্যাপা পোহাতে হবে। এ কাঠ কাটো রে, চিতা তৈরি করো রে, তার চেয়ে বরং চলো দেহটাকে নদীর জলে ভাসিয়ে দিই। আরে না না, নদীর জলে ভাসিয়ে দিলে জলের মাছেরাও শরীরটা ছিঁড়ে খুঁড়ে খাবে, জল নোংরা হবে। তার চেয়ে বরং এটারে ওই বট গাছের তলায় পুঁতে দিই। হ্যাঁ, একদম ঠিক বলেছো। তাহলে চলো তাই করি। গ্রামের মোড়লের মেয়ে রঞ্জাবতী নিজের ঘরের জানালা দিয়ে সেই দৃশ্যই দেখছিল। সেই সময়ই গ্রামের একজন বয়স্ক ব্যক্তি তাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। তাকে ডেকে রঞ্জাবতী জিজ্ঞেস করল, এই যে কাকাবাবু, শুনছেন? আচ্ছা, নদীর ধারে এত গোলযোগ কিসের? মনে হলো কাউকে যেন টানতে টানতে নিয়ে যাওয়া হলো। হ্যাঁ রে মা রঞ্জা, এ আমাদের গ্রামের চৌধুরী বাবুর ছেলে ওই ষষ্ঠীচরণ নদীর পাড়ে মরে পড়েছিল। মুখ দিয়ে ফেনা উঠে গেছে, দেখে মনে হয় কোনো বিষধর সাপে কেটেছে বা অন্য কোনোভাবে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে। কি হয়েছে রঞ্জা, তোমার চোখে জল কেন? না গো, কিছুই হয়নি। মনে হয় চোখে কিছু একটা পড়েছিল। সারাদিন অনেক ধকল গেছে তোমার। দাঁড়াও, তোমার জন্য আমি জল নিয়ে আসছি। এরপর কেটে যায় একটা মাস। রঞ্জাবতী আর ওর স্বামী বিজয় জামাই ষষ্ঠী উপলক্ষে শ্বশুর বাড়িতে এসেছে। রঞ্জা, রঞ্জা কোথায় তুমি? আশ্চর্য, ঘরে নেই, ওদিকে দরজাও তো ভেতর থেকে বন্ধ। তাহলে গেল কোথায় ও? রঞ্জা! মা, বাবা, আপনাদের মেয়ে তো ঘরে নেই, কিন্তু ঘরের দরজা তো ভিতর থেকে বন্ধ ছিল। সে কি বাবা বিজয়, এসব তুমি কি বলছো? হ্যাঁ বাবা, আমি ঠিকই বলছি। এই হরিপদ, এই রঞ্জামাকে খুঁজে পাওয়া যাচ্ছে না রে। শিগগিরই আমার সঙ্গে চল। রঞ্জামা কোথায় গেল দেখি। চলুন বাবা, আমি আপনাদের সঙ্গে যাব। হ্যাঁ বাবা, চলো চলো। মেয়েটা যে আমার কোথায় গেল কে জানে। এদিকে গ্রামের এক যুবক বাদল নদীর ধার দিয়ে যাওয়ার সময় দেখতে পায় মোড়লের মেয়ে রঞ্জাবতী নদীর ধারে বটগাছের তলায় শুয়ে আছে। সে খবর দেওয়ার জন্য দৌড়াতে দৌড়াতে মোড়লের বাড়ির দিকেই আসছিল। পথে মোড়লের সাথে দেখা হয়ে যেতেই সে মোড়লকে বলে, মশাই, ও মশাই, এ আপনার মেয়ে রঞ্জাবতী ওই নদীর ধারে শুয়ে রয়েছে। সে কি? এই বিজয়, হরিপদ, তাড়াতাড়ি নদীর ধারে চলো তো দেখি। বাবা বিজয়, মেয়েটা আমার ওভাবে ওখানে ঘুমোচ্ছে কেন? জানি না বাবা, তাছাড়া ও এখানে এলোই বা কি করে? দরজাটা তো ভিতর থেকে বন্ধ ছিল। রঞ্জাবতীর কাছে গিয়ে সবাই মিলে ডাকাডাকি করে ওর ঘুম ভাঙায়। রঞ্জা চোখ খুলে উঠে বসে, তারপর অবাক হয়ে জিজ্ঞেস করে, বাবা, আমি এখানে এলাম কি করে? তা তো আমি জানি না রে মা। ও রঞ্জা, আমরা তো দুজনে ঘরে ঘুমোচ্ছিলুম, দরজাও তো ভিতর থেকে বন্ধ ছিল, তাহলে তুমি বাইরে এলেই বা কি করে? কারণ দরজা তো আমি নিজের হাতে খুলেছি। তাহলে জানি না গো, আমার তো কিছুই মনে পড়ছে না। পরের দিনও ঠিক একই ঘটনা ঘটে। রঞ্জাকে সকালবেলায় ঘুমন্ত অবস্থায় পাওয়া যায় নদীর ধারে বটগাছের তলায়। কর্তা, যদি কিছু মনে না করেন তো একখান কথা কই। আমার কিন্তু বিষয়টা খুব একটা ভালো বোধ হচ্ছে না কর্তা। আপনি বরং রঞ্জামাকে কোনো ভালো তান্ত্রিক বা গুণিনের কাছে নিয়ে যান। তুই ঠিকই বলেছিস হরিপদ, আমারও বিষয়টা ঠিক স্বাভাবিক বলে মনে হচ্ছে না। কিন্তু এখন তান্ত্রিক কোথায় পাই বলতো? কর্তা, পাশের গাঁয়ে একজন বড় তান্ত্রিক এইছেন। আপনি যদি অনুমতি করেন কর্তা, তাহলে আমি ওনাকে এখানে নিয়ে আসতে পারি।
তাহলে আর দেরি করিস না হরিপদ, তুই এখনই বেরিয়ে পড়। হ্যাঁ, আজই তুই সেই তান্ত্রিককে এখানে নিয়ে আয়। ঠিক আছে কর্তা। আসুন বাবা, আসুন আসুন। আপনি তো হরিপদর কাছ থেকে সবই শুনেছেন বাবা। মেয়েটার যে আমার কি হয়েছে কিছুই বুঝতে পারছি না বাবা। চিন্তা করিস না, ঈশ্বরের উপরে ভরসা রাখ। তোর মেয়ে আবার আগের মতোই স্বাভাবিক হয়ে উঠবে। আগামীকাল অমাবস্যা তিথি, কালই সন্ধ্যায় আমি সেই নদীর ধারে বট গাছের তলায় যজ্ঞে বসব। তুই যজ্ঞের সমস্ত আয়োজন কর। তোকে আমি একটা ফর্দ তৈরি করে দিচ্ছি। আপাতত তুই এই তাবিজটা নে, এটা তোর মেয়ের হাতে গিয়ে বেঁধে দে। আমার যজ্ঞ সমাপ্ত হওয়ার আগে পর্যন্ত যেন তাবিজটা ওর হাত থেকে খুলে না যায়। এই নে নে। ঠিক আছে বাবা, আপনি যেমনটা বলবেন। হরিপদ, যা বাবাকে ওনার ঘরে নিয়ে যা। বাবা, আপনি হরিপদর সাথে যান। এই পাশের ঘরেই আপনার থাকার ব্যবস্থা করা হয়েছে। আশা করি এখানে আপনার কোনো অসুবিধা হবে না। তবুও যদি কিছু প্রয়োজন হয় আপনি হরিপদকে বলবেন। হ্যাঁ বাবা, বাবা আপনি তো ভগবান। আপনার দেয়া সেই তাবিজ বাঁধার পর আজ আমার মেয়ে আর নদীর ঘাটে যায়নি, সারা রাত ঘরেই ঘুমিয়েছে। না রে না, আমি কেউই নই, সবই তিনি। তার উপরে ভরসা রাখ, তার আশীর্বাদেই তোর মেয়ে আবার স্বাভাবিক হয়ে উঠবে। সবাই বিস্ফারিত চোখে দেখল রঞ্জাবতী দৌড়তে দৌড়তে সেদিকেই আসছে। তার পরনের কাপড় আলুথালু, কোমর পর্যন্ত লম্বা চুলগুলো বাতাসে এলোমেলোভাবে উড়ছে। চোখ থেকে যেন আগুন ঠিকরে বেরোচ্ছে। সে এসে তান্ত্রিকের সামনে দাঁড়ালো। তান্ত্রিক বলল, বস ওই আসনে। না, আমি কিছুতেই বসবো না। বসবি না? তবে দেখ। তান্ত্রিক এক মুঠো ছাই নিয়ে মন্ত্র পড়ে রঞ্জার দিকে ছুঁড়ে দিলেন। রঞ্জা আর্তনাদ করে উঠে তান্ত্রিকের সামনে পাতা আসনে বসে পড়ল। এবার বল, তুই কেন এই মেয়েটির শরীরে প্রবেশ করেছিস? বলবো না, কিচ্ছু বলবো না আমি। কি বলবি না তুই? তবে এই নে। বলছি বলছি আমি ষষ্ঠীচরণ। মেয়েটির উপরে কেন ভর করেছিস? আমি ওকে ভালোবাসতাম। দুজনে সিদ্ধান্ত নিয়েছিলাম বড় হয়ে আমরা দুজন বিয়ে করব, কিন্তু ভাগ্যের এমন নিদারুণ পরিহাস যে আজ ওকে অন্য কারো স্ত্রী রূপে দেখতে হচ্ছে। শুধু তাই নয়, সারাটা জীবন আমি অনেক অবহেলা নির্যাতন সহ্য করেছি। এই গ্রামের চৌধুরী বংশের ছেলে ছিলাম। আমার বাবা আমাকে লেখাপড়া শেখার জন্য কলকাতায় পাঠিয়েছিলেন। সেখানেই হোস্টেলে থেকে পড়াশুনো করতাম আমি। কিন্তু